ব্যাংকের পরীক্ষায় আমাদের ইংরেজির কথা যদি বলি, ইংরেজি পরীক্ষায় আমাদের কোন জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে সেই বিষয়গুলা। তো আপনাদের এই কোর্স ব্যাপী পুরা কোর্স ব্যাপী আমি মোস্তফা কামাল থাকবো আপনাদের এই কোর্স ডেভেলপমেন্টের জন্য। আমরা ব্যাংকের পরীক্ষায় 3টা কোশ্চেন আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করে পড়তে হবে। যেমন ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটার উপর ভালো একটা ফোকাস থাকতে হবে, মানে ভালো পারতে হবে। এটা কমন কোশ্চেন সবসময় থাকে বলা যায়। আরেকটা কোশ্চেন কমন কোশ্চেন যেটা প্রায় সবসময় থাকে সেটা হলো রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজের উপর আমাদের দক্ষতাটা ইমপ্রুভ করতে হবে। আর এর পাশাপাশি মোটামুটি ফোকাস রাইটিং, রিডিং কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এই 3টা পার্ট একদম আমাদের খুব ভালো দক্ষতা অ্যাকোয়ার করতে হবে। এর পাশাপাশি বিজনেস লেটার মাঝে মাঝে থাকে, লেটার টু দ্য এডিটর থাকে, কিছু পার্সোনাল লেটার থাকে, মাঝে মাঝে একটা রিপোর্ট দেখা যায়। এর বাইরে কিছু মিসসেলেনিয়াস ইস্যু থাকে, ওটা কমন স্ট্রাকচারের মধ্যে ফেলা যায় না। তো আমাদের পরীক্ষায় ভালো করার জন্য ট্রান্সলেশন পার্ট, রিডিং কম্প্রিহেনশন এবং ফোকাস রাইটিং, এই 2টা পার্টে ভালো করতে হবে, এই 3টা পার্টে। এবং এই 3টা পার্টে আপনাদের একটু সময় টাইম কনজিউমিং হবে, অর্থাৎ অনুবাদটা ওভারনাইটে সাধারণত ভালো হয় না, এটা একটু ধৈর্য নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। কিছু সিস্টেমেটিক ওয়ে আমাদের জানতে হবে, কিছু কৌশল জানতে হবে, কিছু স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কিছু ভোকাবুলারি আমাদের লাগবে অনুবাদের জন্য, কিছু কম্পাউন্ড ওয়ার্ড শিখতে হবে। আর রিডিং কম্প্রিহেনশনের জন্য যেটা হলো, রিডিং কম্প্রিহেনশনটা আমাদের ছোট একটা রিডিং কম্প্রিহেনশন থাকে আপনাদের ব্যাংকের পরীক্ষায়, খুবই ছোট, অর্ধ পৃষ্ঠা, 1 পৃষ্ঠা কখনোই না। সেখানে 5 থেকে 6টি কোশ্চেন থাকে, থিমেটিক কোশ্চেন, 5 থেকে 6টা থিমেটিক কোশ্চেন থাকে। এখানে নাম্বার থেকে 20 থেকে 25। এটা যেটা হয় যে 15 মিনিটের মধ্যে করতে হয়। এখানে একটু কনস্ট্রেইন্ট মূলত যে 15 মিনিটের মধ্যে করাটা অনেক চ্যালেঞ্জিং অনেকের জন্য। আর ফোকাস রাইটিংটা এমন ভাবে পড়তে হবে যেন ফোকাস রাইটিং গুলো পরীক্ষায় কমন পড়ে। ফোকাস রাইটিং গুলো যেমন কমন পড়ে, আমাদের 25 থেকে 30টা ফোকাস রাইটিং আমাদের পড়তে হবে প্রত্যেকটা পরীক্ষার জন্য। 25-30টা পড়লে মোটামুটি আপনি কমন পাবেন। হুবহু কমন না পেলে কাছাকাছি, মানে একদম হয়তো শব্দ চেঞ্জ করে থাকবে, আপনি লিখতে পারবেন। আমরা অ্যালোকেশন অফ টাইমে, এটা যাওয়ার আগে আমি একটু অ্যালোকেশন অফ টাইম নিয়ে একটু কথা বলি, যে আমরা কতটুকু সময় পাবো, আসলে কিভাবে আমাদের অ্যালোকেশনটা করতে হবে। এখানে আপনার 2 ঘন্টা সময় থাকবে। এর মধ্যে ম্যাথ, ইংলিশ এবং বাংলা ফোকাস রাইটিং, 3টা বিষয় থেকে কোশ্চেন সাধারণত থাকে আপনাদের পরীক্ষায়। এখানে আমরা ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এন্ড ইংলিশ টু বাংলা, 2টা ট্রান্সলেশন থাকবে, 2টা ট্রান্সলেশন থাকবে। তো এই 2টার জন্য আমরা 40 মিনিটস, ম্যাক্সিমাম 40 মিনিটে আমাদের লিখতে হবে। 40 মিনিটে 2টা ট্রান্সলেশন লিখতে হবে। তো আমরা এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রী এখানে কারো কারো প্রায় 70 মিনিটস এর মতো সময় লাগে। এখানে কারো কারো দেখা যায় 60 to 70 মিনিটস এর মতো সময় লাগে এই 2টা ট্রান্সলেশন কভার করার জন্য। কেউ 90 মিনিটসের মতো সময় লাগে, তারপর কভার করতে পারে। তো এটাকে 40 মিনিটসে নিয়ে আসতে হবে, এটাকে 40 মিনিটসে আমাদের নিয়ে আসতে হবে। এবং এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিভাবে আমরা করতে পারবো 40 মিনিটসের মধ্যে। ট্রান্সলেশন করতে গিয়ে আসলে আমাদের সমস্যাগুলো কোথায়? 2 থেকে 3টা জায়গায় আপনার প্রবলেম হবে। একটা হলো ট্রান্সলেশন করতে গিয়ে কিছু স্ট্রাকচারাল কনস্ট্রেইন্টের মধ্যে আপনি পড়বেন। কিছু সেন্টেন্স দেখা যাবে যে ওই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে নিতে হবে, বা ওই যে কমপ্লিকেটেড কমপ্লেক্স স্ট্রাকচারগুলো থাকে ওগুলোর সম্পর্কে আমাদের ধারণা থাকে না। পজিশন অফ অ্যাডভার্ব সম্পর্কে ধারণা থাকে না। অনেক সময় আমরা প্যাসিভ লিখতে পারি না, কানেক্টরস গুলো দিয়ে জয়েন করতে পারি না। এই স্ট্রাকচারাল গ্রাউন্ডে আমাদের কিছু সমস্যা হয়। এবং কিছু কিছু বিষয় আছে ইনডিরেক্ট স্পিচে লিখতে হয়, সেখানে কিছু খুঁটিনাটি নিয়ম আছে, সেগুলো আমরা আটকে যাই। আর কমপ্লেক্স কম্পাউন্ড লিখতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা হয়, ওই জায়গাগুলো আমাদের একটু ডেভেলপ করতে হবে। আর আরেকটা বড় সমস্যা যেটা হবে যে ভোকাবুলারি গ্রাউন্ডে আপনার কিছু কনস্ট্রেইন্ট হবে, যে অনেকেই আমরা শব্দ খুঁজে পাই না, শব্দ সার্চ করতে প্রচুর সময় লাগে। তো ওইটার জন্য আমাদের কম্পাউন্ড ওয়ার্ড শিখতে হবে। সিঙ্গেল ওয়ার্ড শিখে অনুবাদে খুব বেশি লাভ করা যায় না, এই কারণে কম্পাউন্ড ওয়ার্ডগুলো একটু শিখবেন। 2-3টা শব্দ মিলে একটা শব্দ হয়, এরকম শব্দ হলে সবচেয়ে বেশি সুবিধা হয়, অনুবাদে ওয়ার্ডগুলো কমন পড়ে। আর প্র্যাকটিসের বিষয়টা হলো যে আমরা ছাত্রদেরকে বলি যে মিনিমাম 50টা প্যাসেজ ট্রান্সলেশন আপনারা প্র্যাকটিস করবেন। অর্থাৎ 25টা হলো ইংলিশ টু বাংলা আর 25টা বাংলা টু ইংলিশ।
এই 50টা প্যাসেজ ট্রান্সলেশন যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, হয়তো 2-2.5 মাস সময় লাগবে, কিন্তু হিউজ একটা ডেভেলপমেন্ট হবে। এইভাবে মূলত ট্রান্সলেশন আমাদের আগাতে হবে। তাহলে ট্রান্সলেশন করার জন্য আমরা সময় পাবো 40 মিনিটস ম্যাক্সিমাম। রিডিং প্যাসেজ, আপনাদের যে রিডিং প্যাসেজগুলো থাকে সেটার জন্য সময় পাবো 15 মিনিটস, 15 মিনিট। ফোকাস রাইটিং থাকতে পারে, অনেক সময় দু একটা প্রাইভেট ব্যাংকে ক্রিটিক্যাল রাইটিংও থাকে, অথবা বিজনেস লেটার, অথবা লেটার টু দ্য এডিটর, অথবা আদার লেটার্স। এখানে ফোকাস রাইটিংটাই বেশি থাকে। এর বাইরে দু একটা জায়গায় ক্রিটিক্যাল রাইটিং থাকতে পারে, অথবা বিজনেস লেটার এখানে থাকতে পারে, অথবা অন্যান্য লেটার, লেটার টু দ্য এডিটর এবং অন্যান্য লেটার থাকতে পারে। এটার জন্য আমাদের সময় পাওয়া যাবে 15 মিনিট। এটার জন্য 15 মিনিট সময় পাওয়া যাবে। ফোকাস রাইটিং আমরা 25 থেকে 30টা ফোকাস রাইটিং করব। একদম খুব ভালোভাবে পড়বেন, কমন পড়বেই, কমন না পড়লে খুব কাছাকাছি ফোকাস রাইটিং আসবে। আর ক্রিটিক্যাল রাইটিং ফরম্যাটগুলো একটু জানতে হবে, অর্থাৎ এখানে আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয়, বোথ দ্য ভিউজ কিভাবে লিখতে হয়। প্রাইভেট ব্যাংকে মোটামুটি 6-7 বার আসে, গভর্নমেন্ট ব্যাংকে 2 বার আসে, কিন্তু ফরম্যাটটা জানতে হবে, কারণ যেহেতু এসেছে যে কোনো সময় আসতে পারে, এটা একটু ডিফারেন্ট ফরম্যাট, এই জন্য ফরম্যাটটা জানা রাখতে হবে। বিজনেস লেটারের ফরম্যাটটা জানতে হবে, বিজনেস লেটারের ফরম্যাটটা একটু ডিফারেন্ট, এটা সাধারণত অফিসিয়াল প্যাডে লিখতে হয়, তো সেই ফরম্যাটটা আমাদের জানতে হবে। লেটার টু দ্য এডিটর, এটা একটু ডিফারেন্ট ফরম্যাট। এবং কিছু রিপোর্ট আছে, নিউজ রিপোর্ট, এবং নিউজ রিপোর্টের বাইরে কিছু অফিসিয়াল রিপোর্ট তৈরি করতে হয় ঊর্ধ্বতন অধস্তন কর্তৃপক্ষের মধ্যে, সেটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট। তো এই ফরম্যাটগুলো আমাদের, এই ফরম্যাটগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এতে করে সময় পাবো আমরা 15 মিনিট। 15 মিনিটে আপনি কতটুকু লিখতে পারবেন? যদি স্পেস দেওয়া থাকে যে এই স্পেসের মধ্যে লিখতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই স্পেসের মধ্যেই কভার করতে হবে। তবে আপনাদের ফ্রন্ট সাইজটা যেন একটু ছোট হয়, কারণ অনেকেরই দেখা যায় যে ফ্রন্ট সাইজটা অনেক বড়। ফ্রন্ট সাইজটা অনেক বড় হলে আপনি খুব অল্প লিখতে পারবেন। ফ্রন্ট সাইজটা যেন একটু ছোট হয়, এবং ডেটা বেসড যেন হয়, এগুলা ডেটা বেস, এবং প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, খুব অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন যেন হয়, অর্থাৎ একজনের দৃষ্টি আকর্ষণ যেন করা যায়। কালার পেন আপনি ইউজ করতে পারেন, ডেটা ফিগারগুলো টেবিল চার্টে আনতে পারেন, এটা প্রেজেন্টেশন দেখতে অনেক সুন্দর হয়। আর ভালো একটা ইন্ট্রোডাকশন এবং 2-3 লাইনের একটা কনক্লুশন, এভাবে আমাদের ফোকাস করে ফোকাস রাইটিংগুলো লিখতে হবে। আর এরপরে বাংলা ফোকাস রাইটিং এর জন্য 15 মিনিটস, বাংলা ফোকাস রাইটিং এর জন্য 15 মিনিটস। তাহলে দেখেন এখানে আমাদের 40 মিনিটস, আর এখানে হলো 30, আর এখানে 15, কত হয় দেখেন তো টোটাল? হ্যাঁ, এখানে 70, হ্যাঁ মোটামুটি হলো আমাদের 85 মিনিটস। আচ্ছা, আর তারপরে হলো আমরা ম্যাথের জন্য বলি, ম্যাথের 5টা কোশ্চেনের জন্য 40 মিনিটস এর কথা আমরা বলি। 40 মিনিটস টোটাল হলো 125 মিনিটস, মানে 5 মিনিট বেশি লেগে গেল আমাদের হিসাবে, যেটা যেভাবে আমরা হিসাব করলাম 5 মিনিট বেশি। আসলে 5 মিনিট বেশি কারণে দিয়েছি আমরা, যে আপনি ম্যাথ তো 5টা করতে পারবেন না, ম্যাথ আপনার 5টা কেউই করতে পারবে না, হয়তো এখানে 3টা করবেন বা 4টা করলেন, এখানে 5 মিনিট সময় সেভ হবে। অথবা যদি এরকম হয় যে ম্যাথ আপনি 4টা করতে পারছেন, এখানে 40 মিনিট আবার লেগে গেছে, হয়তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা কোশ্চেন, ইংলিশের ক্ষেত্রে একটা কোশ্চেন আসে যেটা আপনাদের নতুন, সম্পূর্ণ এর আগে এই ধরনের কোশ্চেন কখনোই দেখেন না, বা সবগুলা কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন একটু টিপিক্যাল, যেটা আসলে আপনি পারবেন না। এটা মোটামুটি 95% স্টুডেন্টের জন্য হয়, যে একটা কোশ্চেন থাকে সাধারণত, যে সবাই এটা ওই মুহূর্তে কভার করতে পারে না, বা প্রচুর সময় লাগে। তো ওইটা আপনি শেষের জন্য রাখবেন, জায়গা ফাঁকা, যেটা ওই কোশ্চেনটার জন্য যদি স্পেসিফাইড জায়গা থাকে, সেটা ওই জায়গাটা ফাঁকা রেখে পরের কোশ্চেন আপনি আনসার করবেন, এবং পরে শেষে ওই কোশ্চেনে আসবেন। হ্যাঁ, পরে আপনি শেষে ওই কোশ্চেনে আসবেন, এবং সেই ক্ষেত্রে যেটা হলো যে ওইটা শেষে আপনি যেটুকু লিখতে পারেন, ধরেন 5 মিনিটে লিখলেন, এরকম একটা কোশ্চেন থাকবে, হয়তো ম্যাথে একটা ছেড়ে দিতে হচ্ছে, বা কাউকে কখনো দুইটাও ছেড়ে দেওয়া লাগতে পারে, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, যেগুলা ওই মুহূর্তে নতুন, মানে ওই মুহূর্তে ট্রায়াল এন্ড এরর করতে না যাওয়াই সবচেয়ে ভালো। পরীক্ষাগুলোতে আমরা সবসময় বলি যে আপনি ট্রায়াল এন্ড এরর করতে যাবেন না, যেগুলো ভালো পারেন সেগুলো লিখবেন, সেগুলো লিখতে লিখতে দেখবেন আপনার সময় শেষ হয়ে গেছে। তো টাইম যেটা বললাম, যে কোনো ক্রমে ট্রান্সলেশন যদি আপনি 1 ঘন্টা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষা শেষ, ওখানে আপনি দেখা যাবে যেখানে রিডিং পেজে ধরতেই পারবেন না, হ্যাঁ, বা ফোকাস রাইটিং একটু লিখতে পারবেন। তো এখানে আমাদের সময়টা সেভ করতে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে 40 মিনিটসে নিয়ে আসার জন্য ইফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমাদের জন্য। আচ্ছা, আর যেটা বললাম যে টোটাল আমরা 5 মিনিট বেশি কথা বলেছি, এখানে ওই যে যেটা বললাম, একটা কোশ্চেন হয়তো আপনার জন্য আনকমন থাকতে পারে, যেটা আপনার পক্ষে ওই মুহূর্তে আনসার করা সম্ভব না, ওই ধরনের কোশ্চেন 10 নাম্বার ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। তাড়াহুড়া করে ফুল অ্যান্সার করতে যাওয়ার কোনো মানে নেই, তাড়াহুড়া করে ফুল অ্যান্সার করতে যাওয়ার কোনো মানে নেই।
কারণ ফুল আনসার ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি যে যারা ফুল আনসার করে তাদের দুইটা সম্ভাবনা, একটা হলো সে মেরিট লিস্টে 10-এর মধ্যে থাকবে অথবা ফেল করবে, মানে এর বাইরে সুযোগ নেই আর কি। হ্যাঁ, যদি আপনি ফুল আনসার করেন এবং তার মানে যদি খুব ভালো হয় তাহলে তো আপনি অনেক স্পিড অনেক ফাস্ট হবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি মেরিট লিস্টে 10, 15, 20-এর মধ্যে চলে আসবেন। অথবা তাড়াহুড়া করতে গিয়ে আপনার অনেক জানা জিনিস ভুল হবে, যে ম্যাথগুলো আপনি পারেন সেগুলো হয়তো ভুল করে ফেলবেন, দুইটা ডিজিট মিস করে ফেলবেন। আবার ইংলিশে যে জিনিসগুলো ভালো পারেন সেগুলো মানে আপনি তাড়াহুড়ার জন্য ওইটা একটু ভুল করে করে যাবেন, সবগুলো জায়গায় একটা ভুলের ছোঁয়া থাকবে এবং স্কোরটা ড্রাস্টিক্যালি ফল করবে। এই জন্য যেগুলো আপনি ভালো পারেন, নির্ভুল ভাবে নিখুঁত ভাবে পারেন, সেগুলো আগে আনসার করবেন, তারপরে আপনার অন্যান্য পারেন। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা একটু বলেন তো। এই পর্যন্ত যেটা আমরা টাইম অ্যালোকেশন এই যে কথাগুলো বললাম, এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েরি আছে কিনা? না। আচ্ছা, এখন আরেকটি বিষয় যেটা হলো আমাদের এই ট্রান্সলেশন ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের এবং রিডিং প্যাসেজ এর ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমরা বলেছি একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যে পরীক্ষায় বসার পূর্বে আপনি মিনিমাম 1 মাস আগে বা 15 দিন, অনেক সময় যদি দেখা যায় খুব দ্রুত প্রিলি দেওয়ার 1 সপ্তাহ পরে পরীক্ষা, সেই ক্ষেত্রে রোড ম্যাপটা তৈরি করা যায় না, কিন্তু এরকম পরীক্ষা খুব কম হয়, আগে থেকেই নরমালি জানা যায় যে ইয়েস প্রিলি রিটেন একসাথে হবে, মিনিমাম 1.5-2 মাস সময় পাওয়া যায়, বা প্রিলি দেওয়ার পরে 1 মাস সময় পাওয়া যায়। সেই সময়ের মধ্যে একটা আমাদের রোড ম্যাপ তৈরি করে নিতে হবে যে আমি এই ফোকাস রাইটিং গুলো পড়বো, অর্থাৎ এখানে বিক্ষিপ্ত ভাবে না পড়ে একটা ফোকাস রাইটিং এর লিস্ট তৈরি করে নিতে হবে, একটা সাজেশনের মধ্যে করে নিতে হবে, এবং ওই ফোকাস রাইটিং গুলো আমাদের বারবার আপনি পড়বেন ডেটা সহ সুন্দর করে। তো আমরা আপনাদেরকে ফোকাস রাইটিং গুলো রেডি করে দিব। আমরা আমাদের টার্গেট হলো যে আপনাদেরকে আমি ফোকাস রাইটিং গুলো মোটামুটি 70 to 80% ফোকাস রাইটিং রেডি করে দেব, আপনি রেডিমেড পাবেন। আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটাতেও আছে, এবং আমরা নতুন আপনাদেরকে শীট আকারে দিব আরো কিছু ফোকাস রাইটিং। আর রিডিং প্যাসেজটা সাধারণত কমন পড়বে না, এটার জন্য যেটা করতে হবে আমাদের 25-30টা রিডিং প্যাসেজ মিনিমাম 30টা রিডিং প্যাসেজ ব্যাংকের বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে ওইগুলো একটু প্র্যাকটিস করে করে ওইখানে স্কিলটা ডেভেলপ করতে হবে এবং সেন্সটা ডেভেলপ করতে হবে। এটা 2-4-5টা প্র্যাকটিস করলে সাধারণত হয় না, অনেকে দেখা যায় 4-5টা প্র্যাকটিস করেই থেমে যায়। এটা একটু সময় নিয়ে মানে ডেইলি বেসিস একটা করে প্র্যাকটিস করে যাবেন, এইভাবে 1-1.5 মাস একটু প্র্যাকটিস করবেন, 25-30টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আপনার মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে এবং এখানে ম্যাচুরিটি লেভেল যেটা সেটা অনেকখানি বাড়বে। আর ফোকাস বিজনেস লেটার মোটামুটি 10-12টা বিজনেস লেটার পড়লেই হবে, ওই নেচারই থাকবে। লেটার টু দ্য এডিটর 5-6টা পড়লেই হবে, অন্যান্য লেটার আর 5-6টা, মোটামুটি ওইগুলো খুব কম পড়লেই হবে, খুব বেশি পড়তে হবে না। ওইটার জন্য আমরা লিস্ট দিব, যে কোনো পরীক্ষার আগে ওই লিস্ট অনুযায়ী পড়বেন। আর ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমরা একটা আপাতত একটা তালিকা দিচ্ছি যেটা দিয়ে পড়াটা শুরু হবে। আমরা ফোকাস রাইটিং এর একটা লিস্ট আপনাদের দিচ্ছি, এটা পিডিএফ গ্রুপে পাঠিয়ে দিব, আমি পিডিএফ আপনাদের গ্রুপে শেয়ার করব। তো তার আগে আমি একটু লিস্টগুলো এখানে বলে নিই যে কি কি ফোকাস রাইটিং আপাতত আপনাদের এখন করতে হবে। যেমন প্রথমেই আমরা যদি বলি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি। হ্যাঁ, সবাই একটু মিউট থাকেন, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রথমে যেটা নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ফোকাস রাইটিং সামনের পরীক্ষাগুলোর জন্য, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। অর্থাৎ সামনে আমরা যে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের দিকে যাচ্ছি, বিশেষ করে যেটা যাত্রা অলরেডি শুরু হয়েছে করোনা প্যান্ডেমিকের পরে, আমরা অনেকে আশা করছি পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ওই অর্থে সেই অর্থে স্বাভাবিক হবে না, কারণ এখানে অনেকগুলো বিষয় হারিয়ে যাবে, অনেক ফ্যাক্টরি বেসড জব যেগুলো আছে ইত্যাদি, এবং এখানে লেবার ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে সেগুলো অনেক কিছু হারিয়ে যাবে। এর পরিবর্তে আমাদের 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের অর্থাৎ এখানে এই স্মার্ট ফ্যাক্টরি যে কনসেপ্টটা সেটা ডেভেলপ হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা এসে সামনের দিনগুলোতে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস। তারপর বাংলাদেশ এ রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এখানে এই যে আমরা আজকে এই যে অর্থনৈতিক যে আনস্টপেবল সাকসেস, তো সেটা কিভাবে আসলে হয়েছে,
কি কি কাজ বাংলাদেশ করেছে সেই বিষয়গুলা, এক্ষেত্রে কি কি পিলার আছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে অনেকগুলোই রেডি করে দিব। বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস, এটা রিসেন্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ। ই কমার্স করতে হবে, ই গভর্নেন্স করতে হবে। ই কমার্সের ক্ষেত্রে আমাদের যেটা হবে, ই কমার্স এখানে দুইটা জিনিস থাকবে, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। এর সাথে আমাদের থাকবে প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, এর সাথে দুইটা বিষয় থাকবে, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। ই গভর্নেন্স, ই গভর্নেন্স পড়তে হবে। আর করোনা ভাইরাস নিয়ে বেশ কিছু এসে পড়তে হবে। করোনা ভাইরাস নিয়ে মিনিমাম 3টা এসে পড়লেই এই বিষয়গুলো কভার হবে। যেমন ক্রিটিক্যালি ইভালুয়েট দ্য ইমপ্যাক্ট অফ করোনা ভাইরাস অর কোভিড-19। এখানে ক্রিটিক্যালি ইভালুয়েট করতে বলছে, মানে সমালোচকের দৃষ্টিতে, মানে এখানে ক্রিটিক্যালি যখনই কোনো এসে ইভালুয়েট করতে বলবে সেই ক্ষেত্রে আপনার পজিটিভ এবং নেগেটিভ ভিউ পয়েন্ট থেকে আলোচনা করতে হবে। সেই ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ভিউ পয়েন্ট দিয়ে আমাদের আলোচনা করতে হবে, বিশেষ করে ক্রিটিক্যালি যখন ইভালুয়েট করতে বলে। হ্যাঁ, এখানে যেমন এই করোনা প্যান্ডেমিকের আপনার প্রথমে যেহেতু নেগেটিভ সাইডটা বেশি, প্রথমে নেগেটিভ সাইডে আলোচনা করবেন, আর তারপরে এটা আসলে কি পজিটিভ সাইড আছে সেটা বলতে হবে। ক্রিটিক্যালি ইভালুয়েট করতে হলে অবশ্যই আপনাকে পজিটিভ এবং নেগেটিভ বিষয় আলোচনা করতে হয়। সাধারণত আগে পজিটিভ বিষয়, তারপরে নেগেটিভ বিষয়টা লিখতে হয়। তবে যেসব বিষয়গুলোর নেগেটিভ সাইডটা বেশি সেগুলো আগে নেগেটিভ সাইডটা লিখতে হবে, তারপরে পজিটিভ সাইডটা লিখতে হবে। আর মেজার্স অর ইনসেন্টিভ প্যাকেজেস টেকেন বাই বাংলাদেশ ইন রেসপন্স টু কোভিড-19, এটা বাংলাদেশের রেসপন্সটা কি, কি কি ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করেছে, কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো আমাদের করতে হবে। আর হার্ড ইমিউনিটি থ্রু ভ্যাকসিনেশন এগেইনস্ট কোভিড-19, হার্ড ইমিউনিটি যেটা, যেখানে হার্ড ইমিউনিটি বানানটা খেয়াল রাখবেন, HERD, অনেকে কিন্তু মনে করে HARD, শক্ত ইমিউনিটি না। এই হার্ড মানে হলো পাল, মানুষ, এখানে পপুলেশন, এই হার্ড মানে হলো পপুলেশনের ইমিউনিটি, জনগণের মধ্যে যে ইমিউনিটিটা সেটা থ্রু ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের মাধ্যমে কিভাবে এটা ইমিউনিটি ডেভেলপ করা যাবে, কারণ এখন ভ্যাকসিনেশনের আলোচনা হচ্ছে, তো এই জন্য ভ্যাকসিনেশন একটি এসে পড়তে হবে। মেগা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এখানে মেগা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, বিশেষ করে আপনি বঙ্গবন্ধু স্যার যেগুলো হয়ে গেছে এবং যেগুলো রানিং আছে সবগুলাই পড়তে হবে এখানে। যেমন আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে ঢাকা মেট্রো রেল, রূপপুর পাওয়ার প্লান্ট, মাতারবাড়ি ডিসি পোর্ট এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের পড়তে হবে। পদ্মা ব্রিজ, এটা দুই ধরনের প্রস্তুতি এখানে থাকতে হবে। এক, যে মেগা ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা কোশ্চেন হতে পারে যেখানে সবগুলো আপনাকে ছোট ছোট করে লিখতে হতে পারে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত বর্ণনা, মানে এটা ইম্পর্টেন্সটা কি সেটা বলবেন। অথবা যদি আলাদাভাবে থাকতে পারে, যেমন ঢাকা মেট্রো রেল, সেই ক্ষেত্রে আলাদাভাবে এটা লিখতে হবে, তাহলে ওইটা সম্পর্কে একটু ডিটেলসও জানতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা সম্পর্কে ডিটেলস, তাহলে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানতে হবে। দুইভাবে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, একটা নাম ধরে আসতে পারে, সবগুলো একসাথে চাইতে পারে। আর মুজিবিয়ারটা পড়বেন, মুজিবিয়ার বিশেষ করে করোনা প্যান্ডেমিকের জন্য কি কি কার্টেলমেন্ট হয়েছে প্রোগ্রামের, মূল প্রোগ্রামের সাথে কি কি পরিবর্তনটা এসেছে সেই বিষয়গুলো অ্যাড করে পড়বেন। আর গোল্ডেন জুবিলি অফ ইন্ডিপেন্ডেন্স, এর সাথে থাকতে পারে আমাদের অ্যাটেইনমেন্টস এন্ড অ্যাসপিরেশন ইন 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখানে দুইটা জিনিস ফোকাস থাকতে হবে, এই 50 বছরে আমাদের অ্যাটেইনমেন্টস গুলা কি কি, অ্যাচিভমেন্টস গুলা কি কি, এবং আমাদের ফেইলুরস, ব্যর্থতা, বা বলতে পারি যে আমাদের কি কি ব্যর্থতা রয়েছে বা আমরা কি কি করতে পারিনি, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে আসবে। ভিশন 2041 একটু পড়বেন। আর এখানে ব্যাংকিং সেক্টরের নিজস্ব কিছু এসে আসে, ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড কিছু এসে আসে, যেমন আমরা যদি বলি মোবাইল ব্যাংকিং খুবই পপুলার একটা মাধ্যম, বিশেষ করে করোনা প্যান্ডেমিকের সময় তো এটা বোঝা গেছে যে হারে হারে মোবাইল ব্যাংকিংয়ের গুরুত্বটা কি পরিমাণ। এখানে সাথে লেন্স লাগানো থাকতে পারে, মোবাইল ব্যাংকিং ইন করোনা প্যান্ডেমিক এরকমও থাকতে পারে। ই ব্যাংকিং অথবা ডিজিটাল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, যেটাই আসুক এক নামেই হবে, ই ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং, ফিনটেক অথবা ফিনান্সিয়াল টেকনোলজি, অনলাইন এডুকেশন প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস, সাইবার বুলিং মানে হ্যারাসমেন্ট, সাইবার হ্যারাসমেন্ট যেটা, সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস এন্ড রেমেডিস, এবং সামাজিক বিষয়গুলো থেকে কিছু কোশ্চেন আসে, আমাদের রুরাল ইস্যু বা সামাজিক যে বিষয়গুলো সেটার মধ্যে ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস এন্ড রেমেডিস। আমাদের এই ক্ষেত্রে নেগেটিভ বিষয়গুলো একটু বেশি হচ্ছে ইদানিং, যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়টা, এটা কিশোর গ্যাং খুব গুরুত্বপূর্ণ একটা এসে, কিশোর গ্যাং ভেরি ইম্পর্টেন্ট একটা এসে, খুব ভালো করে পড়বেন।
special economic zones to mobilize private investment, my village, my town, green banking, default loan, good governance in banking sector, single digit interest rate. সমসাময়িক বিষয়গুলোর মধ্যে পলিটিক্যাল টার্ময়েল in Afghanistan and its impact in the region, e-passport, social safety net. সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আমাদের বেশ কিছু কভারেজ এসেছে, ওই বিষয়গুলো আমাদের করতে হবে। তাহলে এই 30টা এসে সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। 30টা এসেই দিচ্ছি কারণ একটু ফোকাস রেট একটু বেশি করতে হবে। শর্ট এসে 1-1.5 পৃষ্ঠার এসে কিন্তু করতে হয় একটু বেশি, কারণ এটার সিলেবাসটা মানে সমসাময়িক বিষয়গুলো আছে, ব্যাংক রিলেটেড আছে, সামাজিক বিষয়গুলো নিয়ে আছে, কয়েকটা বিষয় তো এই কারণে একটু বেশি করতে হবে। আর এবার করোনা প্যান্ডেমিকের জন্য নতুন ভাবে এই করোনা নিয়ে কয়েকটা এসে যোগ হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েরি আছে? কারো কোয়েরি থাকলে কেউ রেজ হ্যান্ড করে কোয়েরি বলতে পারে। আপনাদের কারো যদি কোনো কোয়েরি থাকে এই পর্যন্ত, আপনারা রেজ হ্যান্ড একটা অপশন আছে, সেখানে রেজ হ্যান্ড করে কোয়েরি বলতে পারেন। আছে কারো কোনো কোয়েরি? হ্যাঁ, অমিত কুমার হাত উঠিয়েছেন। অমিত কুমার বলেন। আচ্ছা, অমিত কুমার, মাসুদ পারভেজ। আচ্ছা, প্রথমে অমিত কুমারের কথা শুনে। অমিত কুমার বলেন, আনমিউট করে বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে 30টা লিস্ট আমাদের দেয়া হয়েছে, এই সিলেবাসটা এবং এই এসে গুলো আমরা কিভাবে পাবো বা কালেক্ট করব, কোন বই থেকে অথবা হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। যে আমার একটা বই আছে, আমি একটু দেখাচ্ছি বইটা। যেমন আমরা যেটা করাই, যেমন এই বইটা হয়তো অনেকে দেখে থাকার কথা, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এটা এখন 7th এডিশন বাজারে আছে। এটার মধ্যে মোটামুটি আপনার 50% এসে গুলো পাবেন। মানে এখানে 30টা যেটা দিয়েছে এর মধ্যে হয়তো 15টা এসে পাওয়া যাবে। আর লেটেস্ট যে এসে গুলো, এগুলো আপনাদেরকে আমরা রেডি করে দিব। আমরা প্রতি ক্লাসে আমরা 2-1টা করে দিব আপনাদেরকে রেডি করে। মোটামুটি হয়তো আমাদের যেটা হবে 80 to 90% কভার হয়ে যাবে। আর কিছু এসে হয়তো আপনাদের তৈরি করে নিতে হবে। আর ভোকাবুলারির জন্য আমরা এই বইটা পড়াই, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন। মূলত কম্পাউন্ড ওয়ার্ডস একটা বই, 7000 এর মতো কম্পাউন্ড ওয়ার্ড আছে। দুইটা বই পড়াই। আর আসলে লেটেস্ট যে বিষয়গুলো, যেমন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা কোনো বইতেই পাওয়া যাবে না, তবে এসেটা আমরা রেডি করেছি, এটা রেডিমেড আপনারা পাবেন। বাংলাদেশের রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এটা পাবেন, এটা নরমালি বইতে পাবেন না, কিন্তু আমরা আপনাদের জন্য রেডি করেছি। এরকম কিছু বিষয় আমরা রেডি করছি, যেমন ই কমার্স, প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস রেডি হচ্ছে। এগুলো আপনারা অনেকগুলোই রেডিমেড পাবেন, শুধু পড়লেই হবে। আমাদের টার্গেট হলো যে আমরা সবগুলো সাধারণ ছাত্রছাত্রীদেরকে লেটেস্ট যেগুলো, আমাদের টার্গেট থাকবে 30টা ফোকাস রেঞ্জ, 30টা আপনাদেরকে প্রোভাইড করবার টার্গেট থাকবে আমাদের। এবং আশা করি হয়তো আমরা 80% বা 90% প্রোভাইড করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের কাজ হবে শুধু পড়া। আপনাদের কাজ হবে শুধু পড়া। হ্যাঁ, মাসুদ পারভেজ হাত তুলিয়েছেন, কোনো কোয়েরি আছে কিনা বলেন। মাসুদ পারভেজ আনমিউট করে বলেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। হ্যাঁ, ফোকাস রাইটিং গুলো কি পিডিএফ আকারে গ্রুপে দেওয়া হবে? পিডিএফ আকারে আপনাদের যে সিক্রেট বেস গ্রুপ থাকবে সেই গ্রুপে দিব আর কি। অর্থাৎ আপনাদের এই রিটেন ব্যাচের একটা সিক্রেট গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা পিডিএফ আকারে পাবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা কোশ্চেন আছে যে এইটা তো সব আছে যে ইংলিশ ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং এর জন্য কি কি টপিকস পড়া যেতে পারে? এইগুলাই কি বাংলা টপিকস পড়বো? বাংলা টপিকস এর জন্য না, বাংলাটা তো আমি এইভাবে দেখি না। বাংলার ক্ষেত্রে যেটা হলো, বাংলার ক্ষেত্রে হ্যাঁ, এগুলো বাংলায় আসতে পারে। এরকম কোন একটা বিষয় বাংলাতেও আসতে পারে, মানে ইংরেজি যেগুলো বললাম এগুলাই বাংলাতেও আসতে পারে। আপনারা মানে এক এক জায়গায় পড়লে আরেক জায়গায় হয়ে যাবে, এক জায়গায় পড়লে আরেক জায়গায়। ফোকাস রাইটিং সাধারণত বাংলা ইংলিশ অলমোস্ট সেমই থাকে। এটা বাংলার জায়গায় ইংলিশ, ইংলিশের জায়গায় বাংলা, এরকম হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা পড়লে হয়তো আপনি পরে বাংলা মানে ইংলিশ পড়লে বাংলা করে লিখতে পারবেন, অসুবিধা হবে না। আর এর বাইরে বাংলার জন্য এরকম টপিকের বাইরে সাধারণত ওরকম থাকে না, খুব বেশি একটা থাকে এরকম না। এই ধরনের টপিকই থাকে বাংলায়, যেগুলো দেখেছি মানে এই রিলেটেড টপিকগুলোই থাকে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে। আর তারপরেও আপনারা একটু দেখবেন রিসেন্ট কোশ্চেন গুলো, একটু দেখবেন যে রিসেন্ট কোশ্চেন যে প্যাটার্ন গুলা, সেক্ষেত্রে বাংলার ফোকাস রাইটিং এর কোনো ভেরিয়েশন আছে কিনা। বাংলার ফোকাস রাইটিং এর কোনো ভেরিয়েশন আমরাও দেখবো, এটা আমরা দেখে যে কোনো ভেরিয়েশন থাকলে সেটা বলতে পারবো। আরেকটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে যে মনে হয় কম্বাইন্ড এক্সাম অক্টোবরের ফার্স্ট উইকে যদি দেয় আর কি,
প্রিলি এবং রিটেন মোটামুটি মনে হয় কাছাকাছি ডেটেই হতে পারে, যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এরকম। সেক্ষেত্রে আমরা কোন সিস্টেমে পড়বো? আমরা কি এখন থেকেই শুরু করব, না প্রিলির পরে সেইভাবে হবে? প্রিলির পরে আসলে রিটেনের ব্যাংকের ক্ষেত্রে রিটেন পড়ার সময় পাওয়া যাবে না, এটা একদম ক্লিয়ার কাট কথা। প্রিলির পরে শুরু করে আপনি শেষ করতে পারবেন না। মানে এই কারণে যেগুলা সাধারণত ব্যাংকের কিছু কিছু পরীক্ষা হয় প্রিলির 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার প্রিলি এবং রিটেন একসাথে করতে হবে। প্রিলি এবং রিটেন, কারণ প্রিলিটা তো ইয়েস কার্ড, কারণ প্রিলিটা ইয়েস কার্ড হলো, কিন্তু রিটেন আপনি কভার করতে পারবেন না ওই সময়ের মধ্যে, এই জন্য আগে থেকেই করতে হবে। রিটেনের যে বিষয়গুলো মোটামুটি রিটেনের ধরেন 80% কভার করে যেন প্রিলিতে বসতে পারেন, এরকম একটা প্রস্তুতি থাকতে হবে। আর যদি এরকম মনে করেন যে কেউ কেউ যদি এরকম দেখেন যে আপনি এটা ফার্স্ট আপনার পরীক্ষা, মানে এখন শুধু শিখছেন, প্রস্তুতি নিচ্ছেন, হ্যাঁ, পরীক্ষা দিবেন আরো 6 মাস পরে বা 3 মাস পরে, তাদের প্রসঙ্গটা ভিন্ন। কিন্তু যারা যেমন যে পরীক্ষাগুলো অক্টোবরে নভেম্বরে হবে, তাদের আপনারা হলো যে প্রিলি এবং রিটেন দুইটা একসাথে সমানতালে প্রস্তুতি নিয়ে যাবেন। হ্যাঁ, আর কোনো কোয়েরি আছে কিনা কারো বলেন? আরো কোনো কোয়েরি আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার যদি পরীক্ষা আমাদের অক্টোবরে হয় তাহলে এগুলো টানা ক্লাস হবে নাকি হচ্ছে এই 1 সপ্তাহ পর পর আপনারা ক্লাস নেবেন? আচ্ছা, আমরা চেষ্টা থাকবে আমরা আগামী ক্লাস থেকে কিছু কিছু প্রতি ক্লাসে আপনাদের কিছু কিছু ফোকাস রাইটিং দেওয়া শুরু করবো, এগুলো পড়তে থাকবে। তো আগামী ক্লাস থেকেই আপনারা পেতে শুরু করবেন আর কি, ফোকাস রাইটিং এর যে সেগুলো আছে আগামী ক্লাস থেকেই পাওয়া শুরু করবেন। হ্যাঁ, এবং আপনারা যেগুলো পাবেন মানে বইতে যেগুলো আছে বইগুলো থেকে একটু পড়ে নিতে পারেন, বইগুলো থেকে এখন একটু পড়তে থাকেন, আর নতুন যেগুলো লেটেস্ট যেগুলা ওইগুলা প্রতি সপ্তাহে আমরা হয়তো 1-2টা করে দিব, ওগুলো পড়বেন। বইতে যেগুলো আছে ওগুলো বই থেকে একটু দেখতে থাকেন। মানে এখন পড়বেন হলো প্রথমে নলেজ লেভেলটা ডেভেলপ করার জন্য। যেমন ধরেন হয়তো বইতে আপনার এরকম আছে যে এখানে ফিনটেক বা ফিনান্সিয়াল টেকনোলজি বা অনলাইন ব্যাংকিং, হ্যাঁ, এখানে ওইটা পড়ে আপনি নলেজ লেভেলটা জানবেন যেটা কি জিনিস আসলে। এখন একবার করে, যেমন বইতে যেগুলো আছে আমরা 30টার মধ্যে, আপনি একবার করে ওইগুলো পড়ে ফেলেন, একবার করে পড়ে আপনি বুঝবার চেষ্টা করেন যে এটা কি জিনিস। তারপর আরেকবার পড়বেন, তখন আরেকটু ম্যাচুরিটি লেভেলটা বাড়ানোর জন্য। এরপরে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তৈরি, আমরা কিভাবে ইন্ট্রোডাকশন কনক্লুশন তৈরি করতে হয় ওই জিনিসটা ভালো করে দেখাবো। কারণ একটা ভালো ইন্ট্রোডাকশন এবং ভালো কনক্লুশন খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোকাস রাইটিং এর জন্য। হয়তো 3 লাইনে হোক, মানে অ্যাট্রাকটিভ বিগিনিং এবং অ্যাট্রাকটিভ এন্ডিংটা যেন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আই ক্যাচিং যেন হয়, দেখতে অনেক সুন্দর যেন হয়, ডেটাবেস বা এখানে টেবিল চার্টগুলো দেখা যেন বোঝা যায়, বিভিন্ন কালার ইউজ করে মার্ক করে দিবেন, মানে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাদের যে অভিজ্ঞতা, আমরা যেখানে 30টা এসের কথা বলেছি, দেখেন তো এর বাইরে কি আপনাদের মনে হয় আরো কোনো এসে দরকার আছে? আপনারা তো পড়াশোনা করেছেন, কারণ আমার থেকে তো আপনারা বেশি পড়াশোনা করেন, হ্যাঁ, কারণ যেহেতু আপনারা পরীক্ষা দেন, অনেক ঘাটাঘাটি করেন আপনারা। এই 30টার বাইরে আপনার কি মনে হয় যে আরো কোনো এসে দরকার আছে বা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে এরকম কোনো এসে? সেক্ষেত্রে আমরা অ্যাড করে নেব 2-1টা। কেউ বলবেন 2-1টা নাম? না। স্যার ফুড সেফটির ব্যাপারে কোনো এসে? কোনটা? ফুড সেফটি বুঝি নাই। স্যার ফুড সেফটি স্যার, ও, ফুড সেফটির কথা বলছেন। ফুড সেফ বা আবার ক্লাইমেট চেঞ্জ, এটা কি স্যার একটু ক্লাইমেট চেঞ্জ, ফুড সেফটি, হ্যাঁ, এখানে যেমন আপনার বাংলাদেশের রোল মডেল অফ ডেভেলপমেন্টের মধ্যে ওইটা আসবে, ফুড সেফটির বিষয়। এখানে অনেকগুলো বিষয় থাকবে। বাংলাদেশের রোল মডেল অফ ডেভেলপমেন্ট, এখানে জেন্ডার ক্ষেত্রে যেটা শিশু মাতৃ মৃত্যু হার হ্রাস, ওই বিষয়গুলো এখানে সবই আসবে। হ্যাঁ, এখানে ভিশনারি লিডারশিপ, আইসিটি পার্ক, অন্যান্য যে বিষয়গুলো এখানে আছে, এগুলো অনেকগুলো বিষয় বাংলাদেশের রোল মডেল ডেভেলপমেন্টের মধ্যে আপনারা পাবেন, ওইটাও এখানে কভার করবো আমরা। আর ক্লাইমেট চেঞ্জ যেটা, হ্যাঁ, ক্লাইমেট রিলেটেড একটা এসে পড়তে পারি আমরা। হ্যাঁ, এখানে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট নিয়ে একটা এসে করতে পারেন। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট, হ্যাঁ, এটা ভালো আমরা একটা অ্যাড করতে পারি। ক্লাইমেট চেঞ্জ যেটা, এখানে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা একটা এসে নিয়ে আসতে পারি। এবং ওইটার জন্য যদি আমাদের ওই গ্রিন ব্যাংকিং এর মধ্যে ওইগুলা বিষয়কে মাথায় রেখে মূলত আমরা এখানে অ্যাড করা হয়েছে। তারপরে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড একটা বিষয় আসতে পারে।
অথবা গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, ক্লাইমেট রিলেটেড একটা বিষয় আমাদের থাকতে পারে। আচ্ছা দেখি চ্যাটে কেউ বোধহয় লিখেছে। আচ্ছা ই মেডিসিনের কথা বলেছেন। হ্যাঁ, এটা শফিকুল ইসলাম ই মেডিসিনের কথা বলেছে। ই মেডিসিনের কথা, হ্যাঁ এখানে আসলেও হ্যাঁ ই মেডিসিনটা হ্যাঁ গুরুত্ব বহন করে। ই মেডিসিন যেটা, ই মেডিসিনটা গুরুত্ব বহন করে, ই মেডিসিনটা গুরুত্ব বহন করে, ই মেডিসিনটা আসতে পারে। আর কোনো স্যার এমপাওয়ারমেন্ট অফ উমেন মানে নারীর ক্ষমতায়নের ব্যাপারে যদি থাকে কিছু। না, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখন সেটা ওইভাবে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আপনার উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সেটা ওইভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট না হয়ে কোশ্চেনটা যেটা থাকতে পারে অতটা গুরুত্বপূর্ণ না। যেমন একটা এসে বিসিএস এর জন্য আমরা দিয়ে থাকি যে এখানে রুল অফ উইমেন ইন সোসিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট। একদম শুধু এম্পাওয়ারমেন্ট না, এখন এম্পাওয়ারমেন্ট আমাদের এখন অনেক হয়েছে। হ্যাঁ, সেটা পরিবর্তে এখন রুল অফ উইমেন ইন সোসিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা, সেইভাবে একটা কোশ্চেন এটা বড় বেগ গেছে হয় সাধারণত, ওইটা বিসিএস এর জন্য আমরা রাখি। আচ্ছা শফিকুল আরেকটা বলেছে এজেন্ট ব্যাংকিং এর কথা। এজেন্ট ব্যাংকিং টা আসলে অতটা রোল প্লে করে না, ওটা শর্ট নোটের মধ্যে পড়তে পারে, কিন্তু এজেন্ট ব্যাংকিংটা মানে অতটা গুরুত্ব বহন করে না আমার কাছে যা মনে হয়, কারণ এটার ইম্পর্টেন্সটা অত নয়, মানে খুব এখানে প্রভাব অত বেশি না, আর এটা খুব বড় পরিসরে হচ্ছে এরকম না বিষয়টা, শর্ট নোটস এর মধ্যে ফেলা যেতে পারে, ফোকাস রাইটিং এর মধ্যে থাকবে না সব। আর কোনো আর কোনো সাজেশন যে আরো কোনো এসে থাকতে পারে এগুলোর বাইরে? না, মোটামুটি এই কটাই পড়বেন। প্রথম কাজ হবে যে এগুলা সম্পর্কে যে 30-32টা এসে একবার করে পড়ে ফেলবেন সবগুলো, মানে যেগুলো বইতে আছে বই থেকে একবার পড়ে ফেলবেন, আর যেগুলো বইতে নাই সেগুলো আমরা শীট আকারে দিব, শীট থেকে পড়বেন, এবং একবার পড়ে ফেললেই একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। ইয়েস, মোটামুটি একটা ধারণা যে আমি এই এসেগুলো সম্পর্কে আমার এই নলেজটা আছে। হ্যাঁ, এই নলেজটা আছে। আচ্ছা আচ্ছা, স্যার ডেল্টা প্ল্যানের কথা বলেছে। ডেল্টা প্ল্যানটা আসলে এটা অনেক দূরের প্ল্যান। ডেল্টা প্ল্যানের সম্পর্কে ওইভাবে স্পেসিফিক আমাদের এখনো রোডম্যাপটা আসেনি। ডেল্টা প্ল্যানটা একটু দূরের প্ল্যান, এটা এই জন্য আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, পদ্মা ব্রিজ আমরা বলেছি যে মেগা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে এটা বলেছি। পদ্মা ব্রিজ, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ি ডেল্টা, তারপর মেট্রো রেল, এখানে যেটা আছে মেগা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে দুই ভাবে এটা পড়তে হবে। একটা হলো শর্ট আকারে পড়তে হবে, আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা একটু তথ্য নিয়ে পড়তে হবে যাতে আলাদাভাবে আসলে লেখা যায়। মেগা ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো সবগুলাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্য ডেল্টা প্ল্যানটা আমরা একটু দূরে রেখেছি। ডেল্টা প্ল্যানটা আমরা দূরে রেখে। আচ্ছা, ডেল্টা প্ল্যান কি কোনো পরীক্ষায় এসেছে আপনাদের যারা পরীক্ষা দিয়েছেন? ডেল্টা প্ল্যান কোনো পরীক্ষায় পেয়েছেন? জি, ডেল্টা প্ল্যান একবার রিটেনে আসছিল, ব্যাংকের একটা রিটেনে। কোন সনে এটা? এটা হচ্ছে 1919-এর দিকে, প্যান্ডেমিকের আগে আর কি। কতদিন আগে, মানে 6 মাস 1 বছর? 19 সালের হচ্ছে মাঝামাঝির দিকে হয়তো। 19 সালের মাঝামাঝির দিকে ডেল্টা প্ল্যানটা আসছিল না? 19 সালের মাঝামাঝি। আচ্ছা, শফিকুল আরেকটা কথা বলেছি, জাতীয় শুদ্ধাচার কৌশল, বাংলা ফোকাস রাইটিং এর জন্য বলছেন শফিক এটা? আচ্ছা, জাতীয় শুদ্ধাচার কৌশল, হ্যাঁ বাংলায় যে বললাম এর বাইরে কিছু কিছু বিষয় থাকবে, ওটা একটু দেখতে হবে। বাংলা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে মানে এগুলাই বাংলা করেও আসতে পারে, আর কিছু কিছু এর বাইরেও কিছুটা ভেরিয়েশন বাংলা ফোকাস রাইটিং এ থাকবে, যেগুলো আমাদের বাংলার সাথে কিছুটা লিঙ্ক, ওইরকম হয়তো 4-5টা পড়লেই হবে। হ্যাঁ, এর বাইরে কিছু বাংলা ফোকাস রাইটিং এর জন্য হয়তো অতিরিক্ত 4-5টা পড়লেই কভার হয়ে যাবে। ডেল্টা প্ল্যানটা আমরা আপাতত রাখছি না এটা। হ্যাঁ, মানে আমাদের কাছে একবার পড়ে নিতে পারেন ডেল্টা প্ল্যানটা। অবশ্যই এখানে একটা বিষয় যেটা হলো, ডেল্টা প্ল্যান যদি আমরা না পড়ি ওটা কিছুই লেখা যাবে না।
পরীক্ষায় আসলে না পড়লে আসলে কিছুই লেখা যাবে না। ডেল্টা প্ল্যান আমরা অ্যাড করে নিলাম আপাতত। তাহলে ডেল্টা প্ল্যান আমরা তাহলে অ্যাড করে নিচ্ছি। আর কোনটা? দেখেন তো আর কোনটা? না, মোটামুটি এগুলো বলেই হবে। তাহলে আমাদের এর মধ্যে যেমন ধরেন ডেল্টা প্ল্যান একটা কোশ্চেন যদি বলি, এই ডেল্টা প্ল্যানটা যদি আপনি না পড়েন, না জানেন, তাহলে কিন্তু আসলে কিছুই লেখা যাবে না। হ্যাঁ, ডেল্টা প্ল্যানটা যদি আমরা না পড়ি তাহলে কিছুই লেখা যাবে না। আরেকটা লিখছে যে ইকোনমিক ইমপ্যাক্ট অফ রেমিটেন্স। ইকোনমিক ইমপ্যাক্ট অফ রেমিটেন্স, রেমিটেন্স নিয়ে রেমিটেন্সটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা রেমিটেন্সটা কভার করেছি হলো বাংলাদেশের রোল মডেল অফ ডেভেলপমেন্টের মধ্যে এখানে একটা প্যারাতে রেমিটেন্সটা কভার করবো আর কি। এই জন্য এটা আলাদাভাবে রাখি নাই। রেমিটেন্সটা গুরুত্ব বহন করে, সেটা বাংলাদেশের রোল মডেল অফ ডেভেলপমেন্টের মধ্যে আমরা একটা প্যারার মাধ্যমে একটু কভার করবো। তবে আপনার আলাদাভাবে করতে পারেন, রেমিটেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। হ্যাঁ, রেমিটেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। ভ্যাকসিন ডিপ্লোমেসির কথা বলেছেন, আমরা ভ্যাকসিন নিয়ে এখানে একটা এসে বলেছি। দেখেন ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা একটা এসে এখানে বলেছি, যেমন হার্ড ইমিউনিটি কথা বলেছি। দেখেন হার্ড ইমিউনিটি বলেছি আমরা, এটার মধ্যে আপনি ভ্যাকসিন ডিপ্লোমেসি পার্টটা কভার করতে পারবেন। যেমন আমরা বলেছি আমাদের 8 নম্বরে যেটা আছে ওদের, হ্যাঁ, হার্ড ইমিউনিটি থ্রু ভ্যাকসিনেশন এগেইনস্ট কোভিড-19। হ্যাঁ, এখানে আপনি হ্যাঁ, এখানে অবলিক দিয়ে আমরা ভ্যাকসিন ডিপ্লোমেসি আপনার পয়েন্টটা নিচ্ছি, অথবা ভ্যাকসিন ডিপ্লোমেসি, এটা এখানে ওইভাবে আসতে পারে, ভ্যাকসিন অথবা ভ্যাকসিন ডিপ্লোমেসি। হ্যাঁ, এটা ভালো একটা পয়েন্ট বলেছেন। আর কিছু? হ্যাঁ, শফিক ভালো পড়াশোনা করেছে, কারণ শফিক ভালো পয়েন্টস দিতে পারছে। আর মোটামুটি সবারই জানা হয়ে যাচ্ছে যে কি কি বিষয় পড়তে হবে। না, এই হলো মোটামুটি আমাদের প্ল্যানিং, যে আমরা এই এসে গুলাই পড়বো। যদি আপনি রোডম্যাপ না থাকে শুধু পড়তে থাকবেন, কিন্তু পড়া শেষ হবে না। একটা এসে দেখার পরেই মনে হবে যে এটা পড়া দরকার, ওইটা পড়া দরকার, এরকম মনে হতে থাকবে। এই জন্য আমরা একটা রোড ম্যাপ করে ওইভাবে আগাতে হবে, ওইভাবে আমরা পড়তে থাকবো, ওইভাবেই পড়তে থাকবো। তাহলে এখন দেখেন, প্রথম কথা হলো যে রোড ম্যাপের কথা বারবার বলছি, আপনি কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত আপনাকে যেতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি এলোমেলো ভাবে পড়লে কিন্তু ব্যাংক বিশেষ কোথাও চাকরি হবে না। যে আপনি এই বিষয়গুলো পড়বেন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে কভার করতে হবে, একবারের জন্য হলেও পড়তে হবে। তাহলে এই যে আমরা 32, 33 বা 35টা এসে বললাম, এর মধ্যে কিছু একটু বেশি ফোকাস দিয়ে পড়বো, আর কিছু হয়তো একবারের জন্য। ডেল্টা প্ল্যান একবারের জন্য হলেও আমরা পড়বো যে ডেল্টা প্ল্যানটা কি। কারণ এটা এমন একটা এসে যেটা সম্পর্কে আপনি যদি না জানেন আপনি কিছুই লিখতে পারবেন না। এরকম কিছু টেকনিক্যাল টার্ম, যে ফিনটেক, একবার যখন প্রথম পরীক্ষায় আসলো 1-2 বছর আগে বোধহয়, তো অনেকেই বুঝতেই পারেন এই যে ফিনটেকটা কি, মানে ফিনান্সিয়াল টেকনোলজি বা টেকনোলজি ইউজ ইন ব্যাংকিং সেক্টর, এটাই অভ্যস্ত এই নামের সাথে, কিন্তু ফিনটেক নামের সাথে অনেক কিন্তু অভ্যস্ত ছিল না, লিখতেই পারে না। এরকম কিছু কিছু বিষয় থাকে যেগুলো পড়লেই, যদি ফিনান্সিয়াল টেকনোলজিটা কেউ পড়তো সেখানে হয়তো ফিনটেক শব্দটা পেত, হয়তো এটা পড়েনি, এই কারণে এই শব্দটাও তার জানা ছিল না। এই কারণে এইভাবে আমাদের বিষয়গুলো কভার করতে হবে যে এটার এই নাম হতে পারে, ওইটার এই নাম হতে পারে, একটা জিনিস ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। এই জন্য 1-2 বার করে পড়ে প্রথমে নলেজ লেভেলটা ডেভেলপ করব, তারপরে পরীক্ষায় পড়ার জন্য একটু ডিটেলস করব। বলেন আর কোনো কোয়েরি আছে কিনা, আমরা একটু পড়ার ইয়ে যাব। আর কারো কোনো কোয়েরি আছে? না, ওকে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল MOSTAFAKAMLSIR, মুস্তফা কামাল স্যার। এখানে আমরা প্রায় 300 এর মতো ভিডিও দিয়েছি, ব্যাংক জব রিটেন, প্রিলি রিটেন, বিসিএস রিটেন, বেসিক ইংলিশ, স্পোকেন ইংলিশ, বিসিএস ভাইভা স্পিকিং, এরকম অনেকগুলো বিষয়ের উপর প্রায় 300 এর মতো ভিডিও আছে। আপনারা সেখানে গিয়েও আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেই ভিডিওগুলো দেখতে পারেন। এটা ভ্যালু এডিশন হবে, প্রচুর প্রচুর ভ্যালু এডিশন হবে। এখানে ফোকাস রাইটিং এর কিছু বিষয় আছে, ব্যাংকের এসে গুলো আছে, অনেকগুলো ভিডিও আছে, এগুলো আপনারা দেখে দেখে নলেজ লেভেলটা বাড়াতে পারেন। তাহলে চলুন আমরা আজকে একটু শুরু করি। আমরা আপনাদের রিটেন পার্টটা দিয়ে শুরু করতে চাই, কারণ রিটেন পার্টটাতেই মূলত আমাদের একটু বেশি সময় লাগে।
রিটেন পার্টটাতেই আমাদের একটু বেশি সময় লাগে, এটা একটু কভার করতে অসুবিধা হয়। এই জন্য আমরা ওই পার্টটা, বিশেষ করে ট্রান্সলেশনটা দিয়ে আমরা যদি শুরু করি, যে ট্রান্সলেশন করার কিছু কৌশলের বিষয় রয়েছে এখানে। ট্রান্সলেশনের ক্ষেত্রে কিছু শব্দগত বিষয় রয়েছে, কিছু পজিশন অফ অ্যাডভার্ব রয়েছে, ওই বিষয়গুলো আমরা আলোচনা করব আগে, তারপরে আমরা ডিটেলস ট্রান্সলেশনের দিকে যাব। আচ্ছা, উম্মে হাবিবা জয়েন করেছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু আলোচনা করছি। আপনি, হ্যাঁ, আমরা একটা ফোকাস রেটিং একটা সাজেশন দিয়েছি। হ্যাঁ, এখানে 30-32টা এসে একটা লিস্ট দিয়েছি, এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই এসে গুলো আমাদের পড়তে হবে, এই এসে গুলো আমাদের পড়তে হবে। এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব আমরা, আর এমনি রেকর্ডেড ভিডিও থাকবে, রেকর্ডেড ভিডিও থেকেও জানা যাবে। আর এই এসে গুলো আমরা রেডি করে আপনাদেরকে দিব। আপনারা আপাতত বইতে যেগুলো আছে ওগুলো পড়তে থাকেন, আর লেটেস্ট যেগুলো আসে ওগুলো আমরা রেডি করে আপনাদেরকে দিব। আচ্ছা, তাহলে চলুন আমরা একটু যাই আর একটু আজকের আলোচনা একটু শুরু করি, যে আমরা ট্রান্সলেশনের কৌশল দিয়ে আমরা শুরু করতে চাই। ট্রান্সলেশন করার প্রত্যেকটা জায়গায় কিছু কিছু কৌশল রয়েছে, যে কৌশলগুলো যদি আমরা জানি তাহলে আমরা অনেক কিছুই একটু দ্রুত করতে পারি, অনেক কিছুই একটু গোছানো ভাবে করা যায়, সময়টা সেভ হয়। আর ব্যাংকের পরীক্ষা হলো সবচেয়ে বড় কথা, যদি আমরা বলি যে টাইম সেভ করতে হবে আপনাকে। টাইম সেভটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে একটু ফাস্ট লিখতে হবে, এখানে একটু ফাস্ট লিখতে হবে। যত বেশি কৌশল আপনি জানবেন তত এটা কাজে দিবে সত্যিকার অর্থে। যেটা এই জন্য কৌশল ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারিটা মেমোরাইজ করতে হবে, এভাবে আমাদের আগাতে হবে। আমরা ট্রান্সলেশনের জন্য বেশ কিছু, এখানে আমাদের মোটামুটি 17-18টা রুল রয়েছে, সেই রুলগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখেন, আমরা রুল 1-এ যেটা বলেছি, বাংলা বাক্যে বড় জায়গা প্রথমে বসে, তারপর তার চেয়ে ছোট জায়গাটি বসে, এবং তারপর সবচেয়ে ছোট জায়গাটি বসে। বাংলা বাক্য যেমন লেখা হয়, সবচেয়ে বড় জায়গাটা প্রথমে আসে, তারপর তার চেয়ে ছোট জায়গাটি বসে, এবং তারপর সবচেয়ে ছোট জায়গাটি বসে। কিন্তু ইংরেজিতে উল্টো, প্রথমে সবচেয়ে ছোট জায়গাটি হবে, তারপর মাঝের জায়গাটি বসবে, এবং সবশেষে বড় জায়গাটি বসে। সবশেষে বড় জায়গাটি বসে। যেমন আমরা এরকম একটা সেন্টেন্স যদি বলি, দেখেন, যেমন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। সেন্টেন্সটা বেশ বড় মনে হতে পারে, যে বেশ বড় মনে হতে পারে। এটা কি, যে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। এটাই যদি আমাদের সেন্টেন্স হয়, এখন দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, পটুয়াখালী জেলা এটা সবচেয়ে বড় জায়গা, বাক্যের প্রথমে আসে। কলাপাড়া থানা এটা মাঝের জায়গা, মাঝে আসে। লতাচাপলি ইউনিয়ন সবচেয়ে ছোট জায়গা, এটা বাংলাদেশে এসে গেছে। কিন্তু আমাদের কাজ হবে যখন ইংরেজি অনুবাদ করব, লতাচাপলি ইউনিয়ন এটা আগে হবে, কলাপাড়া থানাটা মাঝে হবে, পটুয়াখালী জেলাটা পরে চলে যাবে। আর বাক্যের সাবজেক্ট কোনটা, মানে কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। কুয়াকাটার দৈর্ঘ্য দেখেন, তাহলে কুয়াকাটাকে সাবজেক্ট করতে পারি আমরা, যে কুয়াকাটা 30 কিলোমিটার দৈর্ঘ্য এবং 6 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, অথবা দৈর্ঘ্য এবং প্রস্থকে সাবজেক্ট করা যেতে পারে। এখানে আমরা বলতে পারি দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ কুয়াকাটা আর 30 কিলোমিটার এন্ড 6 কিলোমিটার রেসপেক্টিভলি। আর কুয়াকাটার পরে এই তিনটা জায়গা আমরা লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো লতাচাপলি ইউনিয়ন, কলাপাড়া থানা, আন্ডার কলাপাড়া থানা অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। তাহলে দেখেন আমরা যখন লিখবো কুয়াকাটা দিয়ে শুরু হলো, ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। একটু দেখেন এই যে জায়গাটা, তিনটা জায়গা যেটা দেওয়া আছে, এই তিনটা হলো মূলত আমাদের জায়গার জন্য, কিন্তু এটা কিন্তু মূল সেন্টেন্সের সাথে অবিচ্ছেদ্য অংশ না। কুয়াকাটা তিনটা জায়গা আমরা বসালাম, কুয়াকাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট is about 30 kilometer in length and 6 kilometer in breadth. Is about 30 kilometer in length and 6 kilometer in breadth. এখানে অথবা আপনি এভাবেও করতে পারেন, the length and breadth কে আমরা সাবজেক্ট করতে পারি, আমরা এরকম লিখতে পারি the length and breadth of কুয়াকাটা
দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ কুয়াকাটা, তারপরে এখানে ইন লতা চাপলি ইউনিয়ন, লতা চাপলি ইউনিয়ন, ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন, আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন of Patuakhali district, Patuakhali district, তারপরে আর দুইটা যেহেতু আছে আর about 30 কিলোমিটার and 6 কিলোমিটার, তখন রেসপেক্টিভলি যথাক্রমে এভাবে বলতে হবে। তাহলে দেখেন দুইভাবে করা যায়, একটা হলো লতা চাপলি কুয়াকাটা ইন লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট is about 30 কিলোমিটার in length and 6 কিলোমিটার in breadth, অথবা the length and breadth of কুয়াকাটা in লতা চাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট are about 30 কিলোমিটার and 6 কিলোমিটার রেসপেক্টিভলি। আমরা যথাক্রমে লিখলাম, কেন? কারণ এখানে লেন্থ এন্ড ব্রেথ কে আমরা সাবজেক্ট করেছি। তাহলে এইভাবে জায়গার বিষয়টা আসবে, এইভাবে আমাদের জায়গার বিষয়টা আসবে। এরপরে 2 নাম্বার হলো যেটা বলা হয়েছে যে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কি, যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে, বাংলায় নাউনের পূর্বে বসে কিন্তু ইংরেজিতে নাউনের পর দুটি কমার মাঝখানে। একটু দেখেন ভালো করে, এখানে যেটা বলা হলো যে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কি, যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তুলে ধরে, নাউনের পরিচিতি বা উপাধি তুলে ধরে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তুলে ধরে, তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন কোথায় বসবে? বাংলায় দেখেন নাউনের পূর্বে, তাহলে বাংলা যখন আমরা ব্যবহার করি আগে উপাধিটা বসে বা নাউন ইন অ্যাপোজিশনটা হয়, তারপরে নাউনটা বসে। কিন্তু ইংরেজিতে সাধারণত আগে আমাদের নাউন থাকবে, তারপরে তার উপাধি বসবে দুটি কমার মাঝখানে। যেন বাংলা যদি বলি, দেখেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা হলো নাউন ইন অ্যাপোজিশন। আগে ডক্টর মোহাম্মদ ইউনূসটা আমরা লিখবো ইংরেজি লেখার সময়, ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক হ্যাজ গট নোবেল প্রাইজ অন পিচ। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক হ্যাজ গট নোবেল প্রাইজ অন পিচ। আবার দেখেন ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। তাহলে এখানে নাউন কোনটা? আলফ্রেড নোবেল। তারপর নাউন ইন অ্যাপোজিশন দ্য ইনভেন্টর অফ ডিনামাইট। এই যে দ্য ইনভেন্টর অফ ডিনামাইট, এটা হলো আমাদের নাউন ইন অ্যাপোজিশন, এটা আমরা নাউনের পরে লিখবো। আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট হ্যাজ ইনস্টিটিউশনালাইজড নোবেল প্রাইজ। আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট হ্যাজ ইনস্টিটিউশনালাইজড নোবেল প্রাইজ। এখানে একটা সেন্টেন্স আপনারা লেখেন, একটা সেন্টেন্স আমি একটু বাংলা বলি, খাতায় লেখেন। লেখেন ডিসকভারি চ্যানেলের প্রাণ, ডিসকভারি চ্যানেলের প্রাণ, খাতায় লেখেন ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস, বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। দেখেন ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে। একটা সেন্টেন্স একটু লেখেন আপনারা, একটা সেন্টেন্স একটু লেখেন। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। একটা সেন্টেন্স লেখেন। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়।
আচ্ছা কি লিখবো একটু বলেন। শফিকুল আপনি লিখেছেন? শফিকুল, আচ্ছা কে লিখেছেন বলেন। বলেন একজন বলেন কি লিখছেন। শফিকুল লেখা নেই, হ্যাঁ কেউ একজন লিখে থাকলে একটু বলেন। তৌফিকুল লিখেছেন, অমিত কুমার লিখেছেন। স্যার আমি চেষ্টা করতেছিলাম, আমি লাস্টের দিক থেকে একটু ক্লিয়ার ছিলাম না, তারপর আমি বলতেছি ঠিক মানে যেটুকু লিখেছি সেটুকু একটু হ্যাঁ বলার বলেন, চেষ্টা করি। হ্যাঁ বলেন কেউ লিখছেন একটু বলেন। The Heart of Discovery channel Bear Grylls shows us how to survive the most risky and dangerous place in the world. হ্যাঁ তাহলে ডিসকভারি প্রাণ না, আমরা তাহলে আগে লিখবো বিয়ার গ্রিলসটাকে লিখবো, যেমন বিয়ার গ্রিলস, বিয়ার গ্রিলস, হ্যাঁ হ্যাঁ লিখে তারপরে দ্য হার্ট অফ ডিসকভারি চ্যানেল, দ্য হার্ট এন্ড সোল অফ ডিসকভারি চ্যানেল, দ্য হার্ট এন্ড সোল অফ ডিসকভারি চ্যানেল। স্যার হার্ট অ্যান্ড সোল প্রাণপণে হয়ে যায় না? হার্ট এন্ড সোল মানে প্রাণ, শুধু হার্ট বললে হবে, শুধু হার্ট বললে হবে। হ্যাঁ আচ্ছা বিয়ার গ্রিলস, দ্য হার্ট এন্ড সোল অফ ডিসকভারি চ্যানেল। ডিসকভারি একবার লেখছেন স্যার। তারপর shows us how to survive, দেখেন how to survive in the, বলছে যে পৃথিবীর সবচেয়ে দুর্গম, in the remotest and most dangerous landscapes of the world. Landscapes of the world. তাহলে দেখেন Bear Grylls, the heart and soul of Discovery Channel, shows us how to survive in the remotest and most dangerous landscapes of the world. এইভাবে আমরা লিখতে পারি। এখানে রিমোটেস্ট সবচেয়ে দুর্গম, তো এই জন্য দেখলাম দ্য রিমোটেস্ট আর ডেঞ্জারাস মোস্ট ডেঞ্জারাস। রুল 3 দেখেন, রুল 3টা অনেক গুরুত্বপূর্ণ। এটা হলো যে সকল শব্দের সাথে সাধারণত র তে এর ত এ যুক্ত থাকে তার সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না, এগুলো প্রিপোজিশনের পরে বসে। যে সকল শব্দের সাথে সাধারণত র তে এর ত যুক্ত থাকে তা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না, এগুলো প্রিপোজিশনের পরে বসে। তার মানে যে সকল শব্দের সঙ্গে র তে এর ত নেই সেগুলো হবে বাক্যের সাবজেক্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, আমরা যদি বলি মসজিদটির নিকটেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়। দেখেন এখানে আমরা যদি বলি যে মসজিদটির নিকটে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়, দেখেন মসজিদটির সঙ্গে র আছে, এটা সাবজেক্ট না। নিকটে এর সঙ্গে রস্যই আছে, এটাও সাবজেক্ট হবে না। বিদ্রোহী কবি এটা নাউন ইন অ্যাপোজিশন। কাজী নজরুল ইসলামের সঙ্গে এর আছে, এটাও সাবজেক্ট না। এখানে যে মাজার, দেখেন এই মাজার শব্দটির সঙ্গে র তে এর কিছু নেই, যেমন মাজারে, মাজারটিতে, এরকম কিছু নেই, তাহলে এই মাজারটাই হবে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা লিখবো মাজার ইংরেজি কি, দ্য শ্রাইন, দ্য শ্রাইন দেখেন এখানে আমরা যেটা বলবো মাজারটা হলো আমাদের সাবজেক্ট, মানে মাজার দেখা যায়। মূল সেন্টেন্সটা যদি চিন্তা করি মাজার দেখা যায়, এটা প্যাসিভ ফর্মে হবে, তাহলে দ্য শ্রাইন ইজ সিন, মূল সেন্টেন্সটি হলো আমাদের দ্য শ্রাইন ইজ সিন, মাজার দেখা যায়। কার মাজার? তারপর দ্য শ্রাইন অফ কাজী নজরুল ইসলাম, উনি কে? দ্য রেবেল পয়েন্ট, একটা নাউন ইন পজিশন আছে দ্য রেবেল পয়েন্ট। নাউন ইন পজিশনটা আমাদের কোথায় চলে আসবে? বাক্যের নাউনের পরে। তাহলে দ্য শ্রাইন অফ কাজী নজরুল ইসলাম, দ্য রেবেল পয়েট
is seen বা is found near by the mosque. একটা সেন্টেন্স এখানে লেখেন আপনারা, লেখেন একটা সেন্টেন্স। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে, বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যাঁ তৌফিক হাত উঠিয়েছেন বোধহয়, না মাসুদ পারভেজ হাত উঠিয়েছেন, বলেন। মাসুদ পারভেজ হাত উঠিয়েছেন, আনমিউট করে বলেন। রেজ হ্যান্ডটা আগেই ছিল সেইটা স্যার, নতুন না। এই সেন্টেন্সটা রেজ হ্যান্ড করাটা আগেই উঠাইছিলাম। ও আচ্ছা আগে ছিল, ওকে। দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। একটা বাংলা একটু লেখেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। এখন দেখেন লাইনটা দিকে তাকান খাতায়, আপনার খাতায় বাংলাদেশের সঙ্গে কি আছে, এর আছে, এটা সাবজেক্ট হবে না। প্রত্যন্ত গ্রামের সঙ্গে এর আছে, এটাও সাবজেক্ট হবে না। বিভিন্ন কুঁড়ে ঘরের সঙ্গে এ আছে, এটাও সাবজেক্ট না। উৎপন্ন, এটা হলো পাস্ট পার্টিসিপল, মানে প্রিপেয়ার্ড বা মেড এরকম অর্থ হবে। হস্তশিল্প, এখানে হস্তশিল্প পণ্য লেখেন, হস্তশিল্প পণ্য বা শুধু হস্তশিল্প পণ্য বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতে, যে হস্তশিল্প পণ্য এটা হলো আমাদের সাবজেক্ট। হস্তশিল্প পণ্য এটা হলো সাবজেক্ট, এটাকে সাবজেক্ট ধরে সেন্টেন্সটা লেখেন। আমি আবারও বাংলা বলছি, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়, লেখেন। আগের সেন্টেন্সটায় মাসুদ পারভেজ লিখছিল বিয়ার গ্রিলস দ্য হার্ট অফ ডিসকভারি চ্যানেল ইজ শোন টু আজ, না মানে ইজ শোন তো প্যাসিভ হয়ে গেল, ও নিজেই দেখায়, এটা হবে শোস, মানে আপনি ভুলক্রমে ইজ শোন লেখছেন, তাহলে বুঝে যে বিয়ার গ্রিলস কে দেখানো হয়, একটু সেন্সটা উল্টে গেছে, আপনি প্যাসিভ করে ফেলছেন, প্যাসিভ হবে না আগের সেন্টেন্স।
কে বলবেন এটা হাতে টান তো, যে বলতে চান তার কাছে শুনবো। উম্মে হাবিবা হাত উঠিয়েছেন। হ্যাঁ, উম্মে হাবিবা বলেন। Handicrafts products produced in different parts of remote villages of Bangladesh are exported to various countries of the world. হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, ইয়েস, দ্য হ্যান্ডিক্রাফটস এখানে প্রডিউসড, হ্যাঁ এখানে প্রডিউসড ইন ডিফারেন্ট বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের, না ইন প্রত্যন্ত গ্রামে বিভিন্ন করে ইন ডিফারেন্ট হার্টস অফ দ্য রিমোট ভিলেজেস অফ বাংলাদেশ, in different hearts of the remote villages of Bangladesh, are export the handicraft products, এখানে এটা লেখেন the handicraft products produced in different hearts বা cottages of remote villages of Bangladesh are exported to কোথায়, পৃথিবীর বিভিন্ন দেশে, are exported to different countries of the world, তাহলে দেখেন, the handicraft products produced in different hearts of the remote villages of Bangladesh are exported to different countries of the world. তাহলে এখানে আমাদের কোনটা হলো, আমরা বলছি যে সকল শব্দের সঙ্গে র তে এর হবে না সেগুলোকে সাবজেক্ট, তাহলে হ্যান্ডিক্রাফট প্রোডাক্টসটা হলো সাবজেক্ট। হ্যাঁ, অমিত কুমার হাত উঠিয়েছেন। স্যার আমি এখানে করেছিলাম এরকম হ্যান্ডিক্রাফট করে, আমি হ্যান্ডমেড প্রোডাক্ট করেছিলাম, দ্য হ্যান্ডমেড প্রোডাক্টস অফ বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট ভিলেজেস আর এক্সপোর্টিং টু দ্য হ্যান্ডমেড প্রোডাক্টস, হ্যাঁ বলতে পারবেন, একদিক ভালো শব্দ হলো হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস বা শুধু হ্যান্ডিক্রাফটস। হ্যাঁ, আপনি হ্যান্ডমেড বললে সেন্টেন্স হবে। হ্যাঁ, তারপর হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস অফ বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট ভিলেজেস আর এক্সপোর্টিং টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা সেন্স অনুযায়ী আসে, কিন্তু ওই যে এখানে যেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের ওই পুরা সেন্সটা আসে না। হ্যাঁ, আর এখানে একটা পাস্ট পার্টিসিপল আছে, উৎপন্ন, এই শব্দটা বাদ করে যায়, যে প্রডিউসড, এই উৎপন্ন এই শব্দটুকু আপনাদের বাদ করে যাচ্ছে, মানে এই শব্দটা বাদ দিয়ে যাচ্ছে, এটা দেওয়া যাবে না। প্রডিউসড এর পরে হলো ইন ডিফারেন্ট হার্টস অফ রিমোট ভিলেজেস অফ বাংলাদেশ আর এক্সপোর্টেড ডিফারেন্ট কান্ট্রিজ। হ্যাঁ, আপনার সেন্স অনুযায়ী হচ্ছে 50% হলে আপনি নাম্বার পাবেন। আচ্ছা, আপনাদের পরিচালক আতিক সাহেব জয়েন করেছে। আতিক একটু কথা বলবে, তারপর আমরা আবার পড়াশোনায় আসবো। আতিক, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? ছাত্রছাত্রীদেরকে বলছি, সবাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ইংলিশ ক্লাস তো সোমবারে, প্রতি সোমবারে, তাই না? তো আপনারা জয়েন করতে অনেকেই দেরি করছেন, এরপর থেকে আর লেট করবেন না। 9টা বাজার 10-15 মিনিট আগেই স্যার লিংক দিয়ে দিবেন, আপনারা জাস্ট 9টায় ঢুকে যাবেন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, ক্লাস বুঝতেছেন তো? জি স্যার, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের যারা আছে, আমি একটু কয়েকজনকে জিজ্ঞাসা করি। মাইনুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ক্লাস কেমন লাগছে? জি ভাইয়া, ভালো লাগছে। থ্যাংক ইউ। তারপরে ঠিক আছে, আচ্ছা আপনাদের এইভাবে ক্লাস হলে চলবে তো? আমার একটা কথা ছিল। হ্যালো, হ্যালো শাহানা, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ক্লাস বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার কিন্তু অনেক অভিজ্ঞ, বুঝছো?
প্রায় 2004 সাল থেকে স্যার ক্লাস নেয়। আর তোমাদের যে কোনো প্রবলেম হলে স্যারকে জিজ্ঞাসা করবা। আর আমার তেমন কিছু বলার নাই, আমি এখনো অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে নাই আমি দেখতে পাচ্ছি। যে যাদেরকে চিনো তাদের সবাইকে দ্রুত যুক্ত হতে বলবা। প্রতি সোমবারে কোনো নোটিশের দরকার নাই, প্রতি সোমবারে তোমরা রাত্র 9টায় ক্লাস হবে, স্যার যদি সুস্থ থাকেন ইনশাল্লাহ। আর এই তো স্যার যদি তোমাদেরকে কিছু বইয়ের কথা বলে থাকেন, বইগুলি খুবই কোয়ালিটিফুল, বইগুলি চেষ্টা করবা সংগ্রহ করতে। বই কিনে কেউ দেউলিয়া হয় না, জানো তো সবাই। আর হচ্ছে ব্যাংকার্স জোনের সাথে থাকো, ইনশাআল্লাহ। আমাদের সব টিচাররাই খুবই কোয়ালিটিফুল। এই স্যার স্যার আমাদের অনেকেই এখনো যুক্ত হতে পারে নাই, বুঝছেন, আজকে প্রথম ক্লাস তো। হ্যাঁ, অনেকেই হয়তো অনেকে বুঝতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানে যদি এমন কেউ থাকো যারা এখনো ফি পরিশোধ করো নাই, তোমাদের জন্য তো একটা ক্লাস আমরা ফ্রি দিলাম, স্যারের ক্লাসটা দেখো। পরবর্তী ক্লাস থেকে তোমরা ফি পরিশোধ করে ক্লাস করতে হবে। এটা হচ্ছে, এটা খুব সামান্য ফি রাখি আমরা, মাত্র 600 টাকা। তোমরা ওই যে বুঝা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছে বোধহয় সবাই। হ্যাঁ, সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে। জি স্যার, তাহলে ঠিক আছে, সবাই ক্লাস করো, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ আমাদের next class- আতিক আপনাকে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আমরা যেখানে ছিলাম, এখন দেখেন এই যে সেন্টেন্স গুলো, এই কৌশলটা যে আপনি অবলম্বন করেন যে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো, এরকম যে যখনই রতে এর বিভক্তি প্রত্যয়ের মতো যেগুলো আছে সেগুলা বাদ দিয়ে আমাদের সাবজেক্টটা হবে। তো এখন এগুলা সাবজেক্ট, আর সবসময় আমাদের প্রিপোজিশন নিয়ে যখন আমরা সাবজেক্ট করি সেক্ষেত্রে আবার সাবজেক্টটা সাধারণত প্রিপোজিশনের আগে হয়, সেটা আমরা পরে দেখব। তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কারো কোনো কোয়েরি আছে? স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার, রুল 3 যে 1 নাম্বার এটা ছিল যে মসজিদের মানে আগের আগের মানে ইয়েটা যাচ্ছে হ্যাঁ। আমি, যে মসজিদটির নিকটে যে মাজার, যে আপনি বলছেন সাবজেক্ট, হ্যাঁ। হ্যাঁ, তো মাজারে যে রটা আছে এই রটার তাহলে আছে মানে ও এখানে কি র আচ্ছা, দেখেন বিভক্তি নাই? এটা তো মাজার, এই মাজার রটা নিয়েই তো সাবজেক্ট। যদি এরকম মাজার থেকে যখন র বাদ দিয়ে দেন মাজা, তাহলে কি ওই মাজার বোঝাবে? তাহলে ওখানে তো র বলছে দেখেন তো, যে আমি যে মাজার সাবজেক্ট থেকে রটা বাদ দিয়ে দেই, তাহলে কি মাজার হয় না মাজা অন্য জিনিস হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, যদি বলেন এখানে এরকম হতো যে মাজারে বা মাজারের অথবা মাজারটিতে, তখন সেটা আপনার এ তি র থাকবে, কিন্তু মাজার, হ্যাঁ, এটা র সহই মূলত সাবজেক্ট, ওইটাই আমরা হলো নাউন, প্রপার নাউন। নেক্সট দেখেন, এরপরে আমরা যাই রুল 4। বাংলা বাক্যে দুটি সময় ও স্থান নির্দেশক শব্দের বড়টি প্রথমে বসে এবং ছোটটি পরে বসে। বাংলা বাক্য যখন আমরা লিখবো, দুটি সময় বা দুই বা ততোধিকও যদি হয়, সময় ও স্থান নির্দেশক শব্দের বড়টি প্রথমে আর ছোটটি পরে, কিন্তু ইংরেজিতে ছোটটি আগে এবং বড়টি পরে বসে। যদি এরকম বলা হয় যে তিনি আগামীকাল সকাল 7টায় এখানে উপস্থিত থাকবেন, তিনি আগামীকাল সকাল 7টায় এখানে উপস্থিত থাকবেন। এখন দেখেন এখানে দুইটা সময় আছে, একটা হলো আগামীকাল আর সকাল 7টায়। বড় সময় হলো আগামীকাল, ছোট সময় সকাল 7টায়। বাংলায় বড় সময়টা আগে আছে, ইংরেজিতে মানে বড় সময়টা পরে থাকবে। তাহলে ইংরেজি হবে হি উইল রিমেইন প্রেজেন্ট at 7 AM। হ্যাঁ, সকাল এখানে আছে, হি উইল রিমেইন প্রেজেন্ট হিয়ার, হি উইল রিমেইন প্রেজেন্ট হিয়ার at 7 AM টুমরো। তাহলে 7 AM টা আগে হবে, টুমরোটা পরে যাবে। 7 AM টা আগে হবে আর টুমরোটা পরে যাবে। এখানে একটা ছোট্ট সেন্টেন্স লেখেন আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। আগামী সোমবার নাগাদ, হ্যাঁ লেখেন আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব।
আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। আরেকটা লেখেন আগামী সপ্তাহে আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। তিনি অবসরে গিয়ে থাকবেন। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। আর আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। দুইটা সেন্টেন্স লিখবেন। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। মাসুদ পারভেজ চ্যাটে যেটা লিখেছেন এটা আপনি নাম্বার পাবেন না, আপনি একটু মডিফাই করে লেখেন। মাসুদ পারভেজ আপনি চ্যাটে যে সেন্টেন্সটা লিখেছেন ইংরেজি, এই সেন্টেন্স নাম্বার পাওয়া যাবে না, আপনি একটু মডিফাই করে লেখেন। আরেকজন নন্দী করেছে we would have completed the task around next Monday. We would have completed, না আপনিও নাম্বার পাবেন না। আচ্ছা আর কে বলতে চান একটু বলেন তো। ফারুক জামান আপনি লিখেছেন। আচ্ছা অমিত বলেন। আচ্ছা উম্মে হাবিবা না, অমিত বলেন। অমিত কি লিখেছেন বলেন তো, যে আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকব। We will finish the work within next Monday. We will finish the work. We will finish কোন টেন্সে লিখবো এটা বলেন তো। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকবো, ফিউচার সিম্পল হবে না ফিউচার পারফেক্ট হবে? স্যার আমি ফিউচার সিম্পল করছি। ফিউচার সিম্পল করেছেন। বাই এর পরে ভবিষ্যৎ নির্দেশক সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখানে বাই আসবে, নাগাদ যখন থাকবে বাংলায় তখন সেটা সাধারণত ফিউচার পারফেক্ট টেন্সে হবে, নাগাদ কথাটি বলে থাকলে। এটা হবে উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট। দেখেন উই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট, অথবা নেক্সট মানডে একসাথেও করতে পারেন। এখানে দুইটা সময় যদি আমরা চিন্তা করি, মানডে একটা সময়, নেক্সট একটা সময়।
স্যার আমি তো উইদিন দিয়ে করছি, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন নেক্সট মানডে। না, এটা বাই আসবে, শব্দটা বাই ব্যবহার করবেন। বাই নেক্সট মানডে বা মানডে নেক্সট। এখানে বড় সময় নেক্সটটা হলো বড় সময়, আর মানডেটা তাহলে ছোট বুঝতে সময়। পারলাম না, নাগাদ থাকলে ফিউচার পারফেক্ট হবে এটা বুঝতে পারলাম, কিন্তু স্যার আমার এই সেন্টেন্সটা কি তাইলে মানে টোটালি তাইলে হচ্ছে না আর কি? হ্যাঁ, টোটালি হচ্ছে না। এটা হলো আপনার এটা এমনিতে প্রিলির পরীক্ষা যখন থাকবে স্পেসিফিক করেই বলা থাকবে এরকম বাই আসবে, আর রিটার্নের ক্ষেত্রেও আপনি ফিউচার পারফেক্টে যেতে হবে। নাগাদ থাকলেই সেটা বাই দিয়ে ফিউচার পারফেক্টে যাবেন। পরেরটা বলেন তো শাহানা আক্তার, আপনি বলেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। শাহানা আক্তার বলেন, লিখেছেন? না স্যার, আমি ফার্স্ট এটা লিখছি, পরেরটা লিখি আচ্ছা, নাই। ফারুক জামান লিখেছেন? ফারুক জামান, ফারুক জামান। না স্যার, শফিক লিখেছেন? শফিক? হ্যাঁ, উম্মে হাবিবা বলেন আগামী বছরের মাঝামাঝি নাগাদ তিনি অবসরে গিয়ে থাকবেন। He will have retired in the middle of the year. হ্যাঁ, by the middle of next year. He will have retired, future perfect এ যেতে হবে। He will have retired by the middle of next year. He will have retired by the middle of next year. তাহলে যখনই নাগাদের বিষয়টা থাকবে তখনই আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। আচ্ছা, আজকে তো প্রথম, আজকে শুরুটা জাস্ট হলো, আমরা এটা আগামী ক্লাসে বাকিগুলো দেখব। আপনাদের কিছু হোম টাস্ক দিব, সেই হোম টাস্কটা একটু আমরা যাই। আমরা অনুবাদের একটা শীট পিডিএফ গ্রুপে শেয়ার করব, সেখান থেকে আপনারা অনুবাদগুলো করবেন। এখানে আমরা একটা অনুবাদের শীট যাবে, দেখবেন এখানে আমরা একটা অনুবাদ বাংলা থেকে ইংরেজি শুরু করি, যেমন প্যাসেজ। আচ্ছা, ইংরেজি থেকে আসি, প্রথমে ইংরেজি থেকে আসি। 6 নাম্বার একটা অনুবাদ আপনারা করবেন। এখানে 6 নাম্বার যে অনুবাদটা আছে, According to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. একটা অনুবাদ দিয়ে শুরু হোক। আগামী ক্লাস থেকে আমরা আপনাদেরকে ফোকাস রাইটিং দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। লেটেস্ট যেগুলো আছে আপনারা যখন দিব এখান থেকে পরবর্তীতে পড়া দিব, এগুলো একটু করতে থাকবেন। আর আমরা যে সাজেশনটা দিয়েছি 30-32টার, এটা বইগুলোতে যে বই পড়েন সেই বইগুলোতে যেগুলো আছে পড়েন, অথবা আমাদের বই যাদের কাছে আছে ওখান থেকেও পড়তে পারবেন। যেগুলো বইতে পাওয়া যায় সেগুলো একটু নলেজ লেভেলটা ডেভেলপ করে ফেলেন, যেগুলো তারা কি বলছে, যেটা আপনার কাছে নতুন, একদমই যেগুলো নতুন ওগুলো একটু পড়ে একটু নলেজ লেভেলটা, ইনিশিয়াল যে নলেজ লেভেল আছে ওগুলো ডেভেলপ করতে থাকেন। আর আমরা যেগুলো রেডি দিব ওগুলো একদম পরীক্ষার জন্য ভালো করে করতে থাকবেন। আচ্ছা, আর আপনাদের এই ক্লাসের রেকর্ডেডটা আমরা গ্রুপে দিয়ে দিব। আজকেরটা আপনাদের ওই মাদার গ্রুপেই দিব, এরপরের গুলো সিক্রেট গ্রুপে থাকবে। আর পিডিএফটা মাদার গ্রুপে দিয়ে দিচ্ছি আজকে। আপনাদের এ পর্যন্ত কোনো কোয়েরি আছে কিনা আজকের ক্লাস সম্পর্কে? স্যার, ট্রান্সলেশনের রুলস এর শীটটা কি পাবো না আমরা? ট্রান্সলেশনের রুলস, হ্যাঁ এটা পাবেন, এটাও দিয়ে দিব। ট্রান্সলেশনের রুলস যে শীট আছে ওটা পাবেন, আর এখানে এই ট্রান্সলেশন যে শীট এটাও, আর সাজেশন যেটা দিলাম আজকে যা পড়ালাম সবকিছুই পাবেন পিডিএফ আকারে। অমিত কুমার, হ্যাঁ স্যার আজকের যেটুকু ক্লাস হয়েছে সম্পূর্ণ পিডিএফ আকারে? হ্যাঁ, সবগুলো পিডিএফ আকারে এই 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন গ্রুপে। স্যার আমি এটাই জানতে চেয়েছিলাম, কারণ স্যার ওই ফোকাস রাইটিং এর ইংলিশটা এসে লিস্টটা একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ স্যার, আচ্ছা হচ্ছে আপনার বইটা কি স্যার মানে ঢাকা থেকে কালেক্ট করতে গেলে স্যার হোম ডেলিভারি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থেকে কালেক্ট করতে পারবেন। ঢাকা, আপনি কোন জেলায় আছেন? ঢাকার বাইরেও তো পাওয়া যায়। কোন জেলায় আপনি? স্যার আমি আছি মতিঝিল, মতিঝিল টিকাটুলি। স্যার বুঝি না স্যার, মতিঝিলের টিকাটুলি। ও, মতিঝিলের টিকাটুলি, হ্যাঁ হোম ডেলিভারি পাবেন। হোম ডেলিভারি মামুন বোধহয় হোম ডেলিভারি সেল করে না? মামুনের মোবাইল নাম্বার আছে আপনার কাছে? মামুন লাইব্রেরি? না স্যার,
আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যারা হোম ডেলিভারি নিতে চান বইগুলো হোম ডেলিভারি নিতে হ্যাঁ অনলাইন সেলস আছে মামুন লাইব্রেরি, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, এখান থেকে আপনি নাম্বারটা নিয়ে নেবেন। মামুন বুক হাউস 01707-144-122 মামুন বুক হাউস। ওরা আপনি এখানে হোম ডেলিভারি দেন, এখান থেকে দিতে পারবেন। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে আমাদের এখানে শেষ, শুরু হোক পড়া। হ্যাঁ পড়া এখন পরীক্ষা সামনে চলে আসবে ইনশাল্লাহ, সবকিছু স্বাভাবিক হচ্ছে। আপনাদের পরীক্ষা যাদের ডিউ আছে খুব শীঘ্রই পরীক্ষাগুলো আসবে, একটু স্পিড নিয়ে আসেন পড়াশোনা। শেষ।